জয় হিন্দ। আজ আমরা হিউম্যান ব্রেন অর্থাৎ মানুষের মস্তিষ্ক, যেটাকে আমাদের ভাষায় বললে হয় তোমার মাথা আমার মুন্ডু, সম্পর্কে জানব। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আজ আমরা মস্তিষ্কের বিভিন্ন অংশ এবং তারা কিভাবে কাজ করে। অনেক সময় তোমরা শুনে থাকবে যে তোর মাথায় গোবর আছে, আদৌ কি মাথাতে গোবর থাকে এবং সেই গোবরটার কি গন্ধ থাকে এবং সেই গোবরটা দিয়ে পর কি কোনো জমিতে চাষ করা যায়। অর্থাৎ মাথা কি দিয়ে গঠিত, মাথার বিভিন্ন অংশগুলো সম্পর্কে অর্থাৎ ফুল ডিটেলস জানবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে বেশি না বকে চলো শুরু করা যাক। মস্তিষ্ক জানার আগে আমাদের জানতে হবে এই মস্তিষ্কটা মানবদেহের কোন তন্ত্রে অবস্থিত। মনে রাখবে, মস্তিষ্ক মানবদেহের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা অংশ। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দুটো অংশ নিয়ে গঠিত, একটা হলো মস্তিষ্ক আর একটা হলো সুষুম্না কাণ্ড বা এরা বলে স্পাইনাল কর্ড। মস্তিষ্কটাকে এবার জানা যাক। মস্তিষ্ক মানবদের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ মস্তিষ্ককে আমাদের এই পুরো শরীরের হেড অফিস তক্ক বলা যেতে পারে। মস্তিষ্ক যেহেতু মানবদের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ, তাই এই মস্তিষ্কটাকে সুরক্ষিত রাখা অবশ্যই প্রয়োজন। এই জন্য এই মস্তিষ্ক আমাদের এই মাথার খুলি, এই মাথার খুলিটাকে বলা হয় ক্রেনিয়াম। ক্রেনিয়াম নামক হাড়ের মধ্যে সুরক্ষিত অবস্থায় আছে। কিন্তু আমাদের এই মাথার খুলিটা, মানে যেটাকে ক্রেনিয়াম বলা হয়, সেই ক্রেনিয়ামটা কিন্তু একটা গোটা হাড় নয়। ক্রেনিয়াম 8টা হাড় জোড়া লেগে তৈরি হয়েছে, মানে ক্রেনিয়াম 8টা হাড় এর সংযোগে গঠিত। ওকে, কিন্তু আমাদের এই মাথার খুলি অর্থাৎ এই ক্রেনিয়ামের সঙ্গে কিন্তু মস্তিষ্কের ভিতরের অংশগুলো লেগে নেই, মানে টাচ নেই। যদি টাচ থাকতো তাহলে কিন্তু আমাদের মস্তিষ্কটা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকতো। তার কারণে এই মস্তিষ্কটাকে একটা থলির মধ্যে রাখা হয়েছে, অর্থাৎ একটা পর্দার মধ্যে রাখা হয়েছে। সেই পর্দাটাকে বলা হয় মেনিনজেস বলা হয়। ওকে, তাহলে প্রথমত আমাদের এই মস্তিষ্কটা, আমাদের এই মাথাটা ক্রেনিয়াম নামক হাড়ের মধ্যে আছে এবং মস্তিষ্কের বিভিন্ন যন্ত্রপাতিগুলো থলির মধ্যে আছে, বা থলি মানে পর্দার মধ্যে আছে। সেই পর্দাটার নাম হলো কি মেনিনজেস। ওকে, এরপর জানবো এই মস্তিষ্কটা কি দ্বারা গঠিত। যেমন মিষ্টি ছানা দ্বারা গঠিত, সেরকমভাবে এই মস্তিষ্কটা কি দ্বারা গঠিত। তোমরা কি বলবে? তোমরা বলবে মাথাটা গোবর দ্বারা গঠিত, কারণ মা বলে যে তোর মাথায় গোবর আছে, গোবর দ্বারা গঠিত। গোবর দ্বারা গঠিত হলে তো ভালোই হতো, গোবরটা নিয়ে একটু জমিতে সার হিসেবে প্রয়োগ করতে। না, গোবর দ্বারা গঠিত নয়, মস্তিষ্ক স্নায়ু কোষ দ্বারা গঠিত। স্নায়ু কোষ, এবং সেই স্নায়ু কোষটার নাম হচ্ছে নিউরন। নিউরন দ্বারা গঠিত। আমাদের মস্তিষ্কে কয়েক কোটি কোটি নিউরন আছে। নিউরন হলো মানবদের সব থেকে দীর্ঘতম কোষ, সবচেয়ে লম্বা কোষ হলো নিউরন। কিন্তু প্রবলেম হলো একটাই, যে নিউরন বিভাজিত হতে পারে না। বিভাজিত হতে পারে না মানে কি? মনে করো তোমার এই হাতটা কাটা গেছে, ওকে, হাতের কোনো একটা অংশ কাটা গেছে, তাহলে কি সেখানে ক্ষত হয়ে যায়। ক্ষত হয়ে যাওয়ার পর তুমি কি করো? তুমি সেখানে ওষুধ লাগাও। ওষুধ লাগানোর ফলে কি হয়? ক্ষতটা আস্তে আস্তে পূরণ হয়ে যায়। কি করে পূরণ হয়? হাতটাতে যেখানে কাটা গেছে সেখানে কোষগুলো মারা গেল ঠিকই, কিন্তু বাকি যে কোষগুলো জীবিত আছে সেই কোষগুলোর মধ্যে কি থাকে? সেন্ট্রোজোম থাকে। সেই সেন্ট্রোজোম কি করে? কোষটাকে বিভাজিত করে, তারপরে কি কোষটার সংখ্যায় বাড়তে থাকে, তারপরে কি ক্ষতস্থানটা পূরণ হয়ে যায়। সেটা হবে যদি মনে করো মাথাতে আঘাত লাগে, তাহলে মাথায় যদি কোষ নষ্ট হয়ে যায়, তাহলে কোষগুলো কিন্তু, যে কোষগুলো নষ্ট হয়ে গেছে সেই কোষগুলো তো মারা গেলই, কিন্তু নতুন করে আরো কোনো কোষ তৈরি হবে না। কারণ মাথায় যে কোষটা থাকে সেই কোষটার নাম হচ্ছে যে নিউরন, আর নিউরনের মধ্যে সেন্ট্রোজোম থাকে না, তাই নিউরন বিভাজিত হতে পারে না, মানে নতুন কোষ তৈরি হয় না। তাই মাথায় যদি আঘাত লাগলে বাঁচার সম্ভাবনা খুব কম হয়ে দাঁড়ায়। আবার এরকমভাবে হয় যে ক্যান্সার কীভাবে সৃষ্টি হয় বা ক্যান্সার কীভাবে হয়? যদি কোনো একটা কোষ অত্যাধিক পরিমাণে বিভাজিত হয়ে যায়, মানে সেন্ট্রোজোম যদি অত্যাধিক পরিমাণে কোষটাকে বিভাজিত করে দেয়, তাহলে কিন্তু ক্যান্সার হয়ে যায়। তাহলে যদি আমাদের মাথাতে কোষগুলো অত্যাধিক মানে বিভাজিত হতেই পারে না, তার মানে অত্যাধিক বিভাজিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাহলে যদি অত্যাধিক বিভাজিত না হয়, তাহলে মাথায় কোনোদিনই ক্যান্সার হবে না। কিন্তু না, মাথাতেও ক্যান্সার হয়ে যায়। হয় নাকি? হয়ে যায়। তাহলে মাথায় ক্যান্সার কী করে হয়? আমাদের এই মাথা মানে আমাদের এই মস্তিষ্কটা নিউরন দ্বারা গঠিত, ঠিক আছে। 90% নিউরন দ্বারা গঠিত, আর 10% থাকে নিউরোগ্লিয়া। ওই নিউরোগ্লিয়া কোষটা কিন্তু সেন্ট্রোজোম থাকে, মানে নিউরোগ্লিয়া কোষে সেন্ট্রোজোম থাকে। আর সেই সেন্ট্রোজোম কি করে অত্যাধিক পরিমাণে বিভাজিত হয়ে যায়, তার ফলে কি মাথাতে ক্যান্সার সৃষ্টি হয়। আর ক্যান্সারের আগের স্টেজ হলো টিউমার, মানে ব্রেন টিউমার, শুনেছ না? ব্রেন টিউমার হলো ক্যান্সারের আগের স্টেজ। আর ব্রেন টিউমার হলেই
মানে ব্রেন ড্রিমান অবস্থাতেই মানুষ মারা যায়, ক্যান্সারের আর পজিশনে যেতে হয় না, কারণ মাথাটা আমাদের খুব সেন্সিটিভ জিনিস, তো তাই ওইখানে ব্রেন ড্রিমান হলেই তার আগেই মারা যায়। ওকে, তাহলে এটা হলো আমাদের ব্রেন কি দ্বারা গঠিত, গোবর দ্বারা গঠিত নয়। যদি মনে হয় তোমাদের গোবর দ্বারা গঠিত, তাহলে তোমাদের মাথাতে গোবরটা আছে, ওই গোবরটা দিয়ে একটু জমিতে সার হিসেবে প্রয়োগ করো, ঠিক আছে। এরপর আমরা জানবো যে এই মস্তিষ্কের ওজন কত। মস্তিষ্কের ওজন মোটামুটি 1.3 কেজি, মানে 1 কেজি 300 গ্রাম থেকে 1 কেজি 500 গ্রাম পর্যন্ত বলতে পারো, ঠিক আছে। এরপর এই মস্তিষ্কটার বিভিন্ন অংশগুলো সম্পর্কে জানবো এবং তার প্রতিটা কাজ সম্পর্কে জানবো। মস্তিষ্কের বিভিন্ন অংশগুলোকে ব্যাখ্যা করার জন্য মস্তিষ্ককে 3টে পার্টে ভাগ করা হয়েছে। প্রথম পার্ট হলো যে অগ্র মস্তিষ্ক, মানে আগের মস্তিষ্ক, মানে আমাদের কপালের এই জায়গাটা বলতে পারো, মানে অগ্র মস্তিষ্ক। একটা হলো মধ্য মস্তিষ্ক, মানে মাঝের অংশটা। আর হলো পশ্চাৎ মস্তিষ্ক, মানে আমাদের পিছনের অংশটা, মানে ঘাড়ের এই অংশটাকে বলতে পারো পশ্চাৎ মস্তিষ্ক। ওকে, তাহলে আমরা প্রথমত জানবো অগ্র মস্তিষ্কের বিভিন্ন অংশগুলো সম্পর্কে এবং তার কাজ সম্পর্কে। অগ্র মস্তিষ্ককে 3টে পার্টে ভাগ করা হয়েছে। প্রথম পার্টটা হলো কি সেরিব্রাম বা গুরু মস্তিষ্ক। গুরু মানে কি, যে বড় হয় তাকেই গুরু বলা হয়। মানে আমাদের এই মস্তিষ্কের সব থেকে বড় অংশটা হলো কি গুরু মস্তিষ্ক বা সেরিব্রাম, মানে এই অংশটাকে, যেটা তোমরা গোদা বাংলায় বলো মাথার গেদি। এই মাথার গেদিটাই কি হচ্ছে, মাথার গেদিটা হলো গুরু মস্তিষ্ক। মস্তিষ্কের 66% হলো গুরু মস্তিষ্ক। মানে আমাদের এই পুরো মাথাটা যদি 100% হয়, তাহলে সেই 100%-এর মধ্যে 66% কি না গুরু মস্তিষ্ক। বাকি যে 34% পড়ে থাকে, সে 34% বাকি অংশটা থাকে। মানে মস্তিষ্কের সব থেকে বেশি অংশটা হলো গুরু মস্তিষ্ক। গুরু মস্তিষ্কের কাজ কি? গুরু মস্তিষ্কের কাজ হলো চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণ করা, বুদ্ধিকে নিয়ন্ত্রণ করা, জানার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা, মনে রাখার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করা। মানে যার গুরু মস্তিষ্কটা যত বড় হয়, তার মনে রাখার ক্ষমতা তত বেশি হয়, তার বুদ্ধি তত বেশি হয়, তার জিজ্ঞাসা তত বেশি হয়। মানে সে কম পড়েও অনেকটা মনে রাখতে পারবে। আর যার গুরু মস্তিষ্কটা অনেক ছোট হয়, সে কোনো একজন লোককে দেখে বলবে, আপনাকে কোথায় মনে হচ্ছে দেখেছি, ও আপনি তো আমার বাবা। মানে তার মাথার মনে রাখার ক্ষমতা নেই বললেই চলে একদম। তাহলে গুরু মস্তিষ্ক যার যত বেশি সক্রিয়, যার যত বেশি বড়, তার চিন্তা শক্তি তত বেশি হবে, তার মনে রাখার ক্ষমতা তত বেশি হবে, তার বুদ্ধি তত বেশি হবে। আর যার কম, তার ওই অবস্থা হবে, তার ওই বুদ্ধিও কম হবে, চিন্তা শক্তিও কম হবে, মনে রাখার ক্ষমতাও কম হবে। ওকে, এই যে গুরু মস্তিষ্ক, যেটাকে তোমরা গোদা বাংলায় মাথার গেদি বলছো, সেই গুরু মস্তিষ্কটা দুটো গোলার্ধে বিভক্ত, একটা বাম গোলার্ধ এবং একটা ডান গোলার্ধ। সেই বাম এবং ডান গোলার্ধটা একটা অংশের সাহায্যে পরস্পরের সঙ্গে যুক্ত আছে, সেই অংশটা হলো কর্পাস ক্যালোমাস। এই অংশটা হলো কর্পাস ক্যালোমাস। বাম গোলার্ধ আমাদের শরীরের ডান দিকের অংশগুলোর কাজ করে এবং ডান গোলার্ধ আমার শরীরের বাম দিকের অংশের কাজটা করে। মানে আমি যেই ডান হাতটা তুলছি, মানে আমার এই মস্তিষ্কের বাম দিকটা তখন কিন্তু কাজ করছে, কারণ ডান হাতটা তুলেছি মানে আমাদের এই মস্তিষ্কের বাম দিকটা কাজটা করাচ্ছে। আর যখন আমি এই বাম হাতটা তুলেছি, তখন কিন্তু আমার এই মস্তিষ্কের ডান দিকটা কাজ করছে। মানে বাম দিক ডান দিকের কাজগুলো করে, ডান দিক বাম দিকের কাজগুলো করে। ওকে, এরপর অগ্র মস্তিষ্কের আর একটা অংশ থ্যালামাস, এই অংশটাকে বলা হয় কি থ্যালামাস বলা হয়। সেই থ্যালামাস সম্পর্কে জানবো। থ্যালামাসের কাজ কি? থ্যালামাস হলো আমাদের শরীরের বাইরের পরিবেশটা কেমন সেটা সম্পর্কে জানাবে। মানে আমাদের শরীরের বাইরে কি ঘটছে সেই তথ্যগুলো আমাদেরকে দেবে। বাইরের পরিবেশে গরম, আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে গরম পড়েছে। বাইরের পরিবেশটা শীতল, জানিয়ে দিচ্ছে যে শীত পড়েছে। বাইরের থেকে কেউ আমাকে প্রচণ্ড প্রহার করছে, আমার শরীরে কেউ প্রচণ্ড আঘাত করছে, থ্যালামাস জানিয়ে দিচ্ছে যে ত্বকে কেউ আঘাত করছে প্রচণ্ড জোর। মানে থ্যালামাস বাইরের পরিবেশের তথ্যগুলো আমাদেরকে দিচ্ছে। তাই বলা হয় কোনো মদ খাওয়া লোককে তুমি যতই তাকে প্রহার করো না কেন, যতই তুমি বেধড়ক মারো না কেন, সে বুঝতেই পারে না। কারণ কি, যখন সে মদ খেয়ে নেয় না, তখন তার এই থ্যালামাসটা ঠিকঠাক করে কাজ করে না। তাই তাকে মদ খাওয়া অবস্থা তুমি যতই মারো না কেন, সে বুঝতেই পারে না। তারপর যখন সকালে উঠে পর জ্ঞানটা ফিরে, তখন তার হাত পা সব একদম নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। তখন সে তার গুরু মস্তিষ্ক জিজ্ঞাসা করে, কে রে কালকে কে মেরেছিল? তখন যদি গুরু মস্তিষ্ক মনে রাখতে পারে তো ভালো জিনিস, তা নাহলে ওই মার খেয়েই রইল। তাই মদ কোনোদিন খাবে না, যদি মদ খাও তাহলে মারও খেতে হবে। কিন্তু এরপর জানবো আমরা হাইপোথ্যালামাস, অর্থাৎ এই যে থ্যালামাসের ঠিক তার নিচের অংশটা হাইপোথ্যালামাস সম্পর্কে। হাইপোথ্যালামাস কিন্তু মস্তিষ্কের খুবই
খুব ইম্পর্টেন্ট একটা অংশ বলতে পারো। এই হাইপোথ্যালামাস আমাদের ক্যারেক্টারটাকে, আমাদের যে চরিত্র, সেই চরিত্রটাকে নিয়ন্ত্রণ করে। এছাড়া এই হাইপোথ্যালামাস কি করে, হাইপোথ্যালামাস আমাদের শরীরের ভিতরের টেম্পারেচার কেমন সেই জিনিসটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। হাইপোথ্যালামাস শরীরের টেম্পারেচারকে নিয়ন্ত্রণ তো করলোই, তার সঙ্গে সঙ্গে হাইপোথ্যালামাস কি করছে, হাইপোথ্যালামাস যে জিনিসগুলো করছে সেগুলো ক্ষুধা, মানে আমাদের খিদা পেয়েছে, হাইপোথ্যালামাস জানাচ্ছে যে খিদা পেয়েছে, তৃষ্ণা পেয়েছে, খিদা তৃষ্ণা, কান্না পাচ্ছে, দুঃখ পাচ্ছে, প্রেম ভালোবাসা জাগছে, মনে লাড্ডু ঘুরছে, হ্যাঁ ওই প্রেম ভালোবাসা এই হাইপোথ্যালামাসেই ঘটাচ্ছে, হাইপোথ্যালামাসেই এই জিনিসগুলো ঘটাচ্ছে। মেয়েদের হাইপোথ্যালামাসটা কম হয়, মানে হাইপোথ্যালামাসটা কম সক্রিয় থাকে, আর ছেলেদের হাইপোথ্যালামাসটা বেশি সক্রিয় থাকে। তাই ছেলেগুলো কীরকম হয়, ছেলেগুলো কেউ বসে বসে চা খাচ্ছে বা স্কুলে বসে আছে, তখন সামনে দিকে একটা মেয়ে পেরিয়ে গেল, তখন বলছে এই রে তোর মালটা যাচ্ছে, তোমরা মাল বলেই দেখো তো নাকি। আর মেয়েদের ক্ষেত্রে কি হয়, মেয়েদের হাইপোথ্যালামাসটা একটু কম অ্যাক্টিভেট থাকে। তাই সামনে দিয়ে যদি সালমান খানও পেরিয়ে চলে যায়, তখন মেয়েরা ঘাস ডালে না, যেটাকে বলা হয়। তাই ছেলেদের ক্যারেক্টারটা একটু খারাপ হয় এই হাইপোথ্যালামাসের জন্যই হয়, কারণ হাইপোথ্যালামাস ওদের বেশি সক্রিয় অবস্থায় থাকে। শরীরে যদি সালফোনিক অ্যাসিডের মাত্রা বেশি হয় না, তখন এই হাইপোথ্যালামাসটা বেশি সক্রিয় হয়ে যায়। মানে কেউ যদি উত্তেজিত খাবার মানে কি, যদি কেউ মনে করো ওই রসুন পেঁয়াজ হলো কি উত্তেজিত করে, আমাদের শরীরকে উত্তেজিত করে, সেই উত্তেজিত খাবার যত বেশি খাবে তত হাইপোথ্যালামাস তত বেশি সক্রিয় হয়, আর তত তুমি উত্তেজিত কাজ করবে। তাই সাধু সন্তরা দেখবে নিরামিষভোজী হয়। নিরামিষভোজী কেন হয়, কারণ তাদের হাইপোথ্যালামাসটা তারা ডিঅ্যাক্টিভেট অবস্থায় রাখে। তাই হাইপোথ্যালামাস আমাদের শরীর বলছি, তাই হাইপোথ্যালামাস আমাদের চরিত্রটা কেমন হবে সেই চরিত্রটাকে নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। ওকে, তাহলে এই গুরু মস্তিষ্ক, থ্যালামাস ও হাইপোথ্যালামাস হলো মস্তিষ্কের অগ্র মস্তিষ্কের অংশটা। এরপর আমরা জানবো মধ্য মস্তিষ্ক অর্থাৎ মস্তিষ্কের মাঝের অংশ সম্পর্কে। দেখো এই ছবিতে কিন্তু মস্তিষ্কের মাঝের অংশটা দেখানো সম্ভব হয়নি, কারণ এটা 2D ছবি। 3D ছবি হলেও যদি বা দেখানো যেত, তাই যেহেতু এটা 2D ছবি, তাই মস্তিষ্কের মাঝের অংশটা দেখানো সম্ভব হয়নি। আমি শুধুমাত্র নীল কালিতে তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি। এটা হলো মিড ব্রেন বা মধ্য মস্তিষ্ক। মধ্য মস্তিষ্ককে দুটো অংশে ভাগ করা হয়েছে। একটা হলো কার্পোরা। কার্পোরার কাজ কি? কার্পোরা হলো আমরা যেটা দেখছি, আমরা যেটা শুনছি, সেটাকে চোখ বা কান থেকে নেওয়া, সেটা কান থেকে আসে কার্পোরাতে, এবং কার্পোরা অর্থাৎ মধ্য মস্তিষ্কে, এবং সেই মধ্য মস্তিষ্ক গুরু মস্তিষ্কে পাঠিয়ে দেয়। তারপর আমরা বুঝতে পারি আমরা কি দেখছি, আমরা কি শুনছি। এটা হলো আমাদের কার্পোরার কাজ। আর একটা হলো পেন্টিকল। পেন্টিকল কি, যে অনেক সময় মস্তিষ্ক ব্যস্ত থাকে। যখন মস্তিষ্ক ব্যস্ত থাকে তখন মস্তিষ্কের কাজটা আমাদের স্পাইনাল কর্ড সেই কাজটা করে। তার মানে কি, মস্তিষ্ক এবং স্পাইনাল কর্ডের মধ্যে যোগসূত্র স্থাপন করছে কে? যোগসূত্র স্থাপন করছে পেন্ডিকাল, যোগসূত্র স্থাপন করে। ওকে, এটা হলো মধ্য মস্তিষ্কের কাজ। মানে মধ্য মস্তিষ্কের প্রধান কাজ বলতে পারো যে দর্শন এবং শ্রবণে সহায়তা করা, বা দর্শন ও শ্রবণের অনুভূতিটা জাগানো। ক্লিয়ার? এরপর জানবো পশ্চাৎ মস্তিষ্ক অর্থাৎ মাথার এই পিছনের দিকটা সম্পর্কে। এইখানে তোমরা হাত দাও, দেখতে হবে, দেখো এইখানটা খুব নরম। এই জায়গাটাতে আমাদের এই ক্রেনিয়াম নামক হাড়টা থাকে না। তাই তোমাদেরকে দেখবে সবাই বলে যে কারোর ঘাড়ে কোনোদিন মেরে দিবি না, কারণ ঘাড়ে মেরে দেওয়া মানে কি, এখানে তো ক্রেনিয়াম নামক হাড়টা নেই। তাই আমাদের পশ্চাৎ মস্তিষ্কটাকে ডাইরেক্ট আঘাত করে দেয়। আর আমাদের পশ্চাৎ মস্তিষ্কটা খুব সেন্সিটিভ, আর ওখানে ক্রেনিয়াম নামক হাড় না থাকার কারণে ওখানে যদি আঘাত জোর পেয়ে যায় না, তাহলে মানুষটা মরে থেকেও যেতে পারে। তাই কোনোদিনই কারোর ঘাড়ে কোনোদিন আঘাত করবে না, এমনকি মাথাতেই আঘাত করবে না। ওকে, এরপর আমরা জানবো এই পশ্চাৎ মস্তিষ্কের বিভিন্ন অংশ, তার কাজ সম্পর্কে। পশ্চাৎ মস্তিষ্কের একটা অংশ হলো পন্স। এই পন্সের কাজ কি? পন্সের কাজ হলো যে আমাদের এই শ্বাস ক্রিয়ার হারটাকে নিয়ন্ত্রণ করা, মানে আমরা কিরকম কতটা শ্বাস প্রশ্বাস নেব সেই হারটাকে নিয়ন্ত্রণ করে কি পন্স। এছাড়া পন্স কি করে? পন্স করে হিসি পেয়েছে, হিসি পেলে হিসি করতে হবে। এই যে হিসি পেলে হিসি করতে হবে এবং হিসি করবো বাথরুমে যে পর হিসি করতে হবে, এটা এই যে নিয়ন্ত্রণ করছে, এটা কে নিয়ন্ত্রণ করছে? পন্স নিয়ন্ত্রণ করছে। হাসি পাওয়ার কোনো দরকার নেই, হিসি সবাইকারই পায়। এমন কি কোনো মানুষ আছে যার হিসি পায় না? যার হিসি পায় না কমেন্ট বক্সে দেখে জানাও যে স্যার আমার কোনোদিন হিসি পাই না। বা স্বাভাবিক জিনিস তো, যেমন খিদে পায় সেরকম হিসিও পাবে, ওটার সঙ্গে সঙ্গী আছে। তাহলে এই পন্স কি করে? পন্স করছে যে হিসি পেলে পর বা বাথরুম পেলে পর বাথরুমে গিয়ে পর যে হিসি করতে হবে সেটা কিন্তু জানিয়ে দিচ্ছে। কিন্তু যাদের বাচ্চা ছেলে,
বাচ্চা ছেলে তাদের কিন্তু এই পন্সটা ঠিক মতো করে অ্যাক্টিভ থাকে না, আছে কিন্তু এখনো পর্যন্ত অ্যাক্টিভ হয় না। তাই তারা হিসি পায়, যখন হিসি পায় তখনই হিসি করে দেয়, জানে না যে কখন হিসি করতে হবে। কিন্তু তাকে যখনই প্র্যাকটিস করানো হয় তখন সে বুঝে যায় যে হ্যাঁ মা এখন তাকে হিসি করতে বলছে, তাই হিসি করে নেয়। আর যাদের এটা এখনো পর্যন্ত প্র্যাকটিস হয়নি তারা মনে হয় এখনো পর্যন্ত প্যানেই পেছাপ করছো, তাই তো তোমরা না প্যানে পেছাপ করো না? বাহ, খুব ভালো জিনিস। এরপর আমরা জানবো পশ্চাৎ মস্তিষ্কের আরেকটা অংশ, সেটা হলো কি লঘু মস্তিষ্ক, যেটা বলা হয় সেরিব্রাম বলা হয়। এটা ভালো করে লক্ষ্য করো, এটা হলো সেরিব্রাম, এটা হলো সেরিব্রাম বা লঘু মস্তিষ্ক। এই অংশটা হলো লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্কের কাজ কি? লঘু মস্তিষ্কের কাজ হলো আমাদের এই শরীরের ভারসাম্যটাকে রক্ষা করা। তুমি যে হেঁটে চলছো, হেঁটে চলার জন্য একটা ব্যালেন্স দরকার, সেই ব্যালেন্সটা কে করছে? আমাদের এই লঘু মস্তিষ্ক করছে। মানে কি তুমি চলাফেরাতে অভ্যস্ত হয়ে গেছো, মানে কি তোমার এই লঘু মস্তিষ্কটা জানে যে কিভাবে তোমাকে চলাফেরা করিয়ে তোমার শরীরটাকে ব্যালেন্সে রাখতে হবে। কিন্তু এরা বাচ্চা ছেলে যখন দেখবে চলে তখন খুব আস্তে 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 চলে। কেন সে আস্তে আস্তে চলে? মানে কি তার লঘু মস্তিষ্কটা এখনো পর্যন্ত ট্রেন্ড হয়নি, এখনো পর্যন্ত অভ্যস্ত হয়নি যে কিভাবে আমাকে ব্যালেন্স করতে হবে, তাই বাচ্চা ছেলেটা খুব আস্তে আস্তে চলে। এরপর যদি মনে করো তোমাকে বলে যে লে একটা দড়িতে চল, তখন তুমি পারবে কি? তখন তোমার লঘু মস্তিষ্ক বলবে আমাকে তো তুই কোনোদিন দড়ির উপর চালাসনি, আমি চলবো কি করে, পড়ে যাবি তো। মানে কি লঘু মস্তিষ্ককে তুমি যেমনভাবে ট্রেন করাবে, যেমনভাবে প্র্যাকটিস করাবে, সেরকমভাবে তোমার ব্যালেন্সটাকে সে রাখতে পারবে। কিন্তু যেমন কোনো সার্কাসে খেলা দেখায়, সে খুব সহজে দড়ির উপর চলতে পারে। মানে কি তার লঘু মস্তিষ্কটা দড়ির উপর চলে চলে অভ্যস্ত, সে জানে কিভাবে দড়ির উপর চলতে হবে, তাই তার লঘু মস্তিষ্কটা তাকে দড়ির উপরও ব্যালেন্স করে রাখতে পারছে। মানে লঘু মস্তিষ্কের কাজ হলো শরীরের ভারসাম্যটাকে নিয়ন্ত্রণ করা। ওকে, এরপর জানবো মেডালা অবলাঙ্গাটা অর্থাৎ সুষুমা শীর্ষক সম্পর্কে। মানে কি যেখানে মস্তিষ্কটা শেষ হয়েছে আর যে জায়গা থেকে আমাদের সুষুমা কাণ্ড, মানে যেটা বলে স্পাইনাল কর্ড শুরু হচ্ছে, সেই যে মাঝের অংশটা, মস্তিষ্ক শেষ এবং স্পাইনাল কর্ড শুরুর মাঝের অংশটাই হলো কি মেডালা অবলাঙ্গাটা বা সুষুমা শীর্ষক। মেডালা অবলাঙ্গাটার কাজ কি? মেটাবলিক প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করা। মেটাবলিক প্রক্রিয়া মানে কি? যে তুমি মনে করো কোনো খাবার খেলে, সেই খাবারটা খাবার পর সেই খাবারটাকে ভাঙতে হবে এবং সেই খাবারটাকে ভেঙে হয় কার্বোহাইড্রেট অথবা ফ্যাট অথবা প্রোটিন তৈরি করতে হবে। সেই যে জিনিসগুলো তৈরি করা, সেই জিনিসটাকে বলা হয় মেটাবলিক প্রক্রিয়া বলা হয়। তুমি মনে করো মাংস খেলে, মাংস মুখে নিলে চিবোলে আমাদের গোলার সাহায্যে গ্রাসনের সাহায্যে পাকস্থলে চলে এলো। এরপর ওই যে মাংসটাকে হজম করতে হবে, হজম করার জন্য যে উৎসেচক ক্ষরণ করতে হবে, সেগুলো করবে কে? সেই উৎসেচক ক্ষরণ করবে আমাদের এই মেডালা অবলাঙ্গাটা। এমন তো নয় তুমি মাংস খেলে গোড়ার মাধ্যমে পেটে চলে এলো, পেটে একটা সুইচ টিপে দিলে যে দেখ পেটে মাংস চলে এসে এরপর হজমটা করতে হবে, তার জন্য মাংসটা গলানোর জন্য উৎসেচক হরমোন খরিত হলো, তা তো নয়। তাহলে তুমি খাবার আরামসে মুখের সাথে খেয়ে নিলে, এবার সেই জিনিসটাকে হজম তো করার জন্য যে উৎসেচকগুলো খরিত হবে, সেই উৎসেচকগুলোকে খরিত করবে কে? সেই উৎসেচকগুলো খরিত করার পারমিশন দেবে এই যে মেডালা অবলাঙ্গাটা। মানে এই মেডালা অবলাঙ্গাটা আমাদের মেটাবলিক রেট বা মেটাবলিক প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করছে। ওকে, তাহলে মস্তিষ্ক কি দ্বারা গঠিত এবং মস্তিষ্কের বিভিন্ন অংশগুলোর নাম ও তাদের অবস্থান ও তাদের আলাদা আলাদাভাবে কাজ তোমাদেরকে জানিয়ে দিলাম। তাহলে মস্তিষ্ককে জানতে গিয়ে তোমাদের কিন্তু আর জিনিস জানতে হবে, যেটা হলো স্পাইনাল কর্ড বা সুষুমা কাণ্ড। সুষুমা কাণ্ড হলো এটা, তোমাদের স্ক্রিনে আশা করি ছবিটা আসছে। এই স্পাইনাল কর্ড কি করে? স্পাইনাল কর্ড মস্তিষ্ক যখন ব্যস্ত থাকে, মস্তিষ্ক ব্যস্ত থাকার সময় মস্তিষ্কের কাজটা করে স্পাইনাল কর্ড সেকেন্ড ব্রেনও বলা হয়। যেহেতু মস্তিষ্কটা আমাদের ক্রেনিয়াম নামক হাড়ের মধ্যে সুরক্ষিত আছে, তাই এই স্পাইনাল কর্ডটাও কিন্তু সুরক্ষিত রাখতে হবে। তাই স্পাইনাল কর্ডটা আমাদের এই সিদ্ধার মধ্যে সুরক্ষিত থাকে এবং স্পাইনাল কর্ড থেকে 31 জোড়া নার্ভ মানে কি আমাদের শরীরের তার বলতে পারো। মানে কি এই সিদ্ধারা বা স্পাইনাল কর্ড থেকে ডান দিকে 31টা এবং বাম দিকে 31টা, মোট 62টা নার্ভ বেরিয়েছে এবং এই নার্ভগুলো আমাদের শরীরের বিভিন্ন কাজগুলো করছে। স্পাইনাল কর্ডের কাজটা তোমাদেরকে জানিয়ে দিই। স্পাইনাল কর্ড তোমাদেরকে বললাম না যে মস্তিষ্ক যখন ব্যস্ত থাকে, মস্তিষ্ক ব্যস্ত থাকার সময় মস্তিষ্কের কাজগুলো স্পাইনাল কর্ড করে। তোমাদেরকে এবার জানিয়ে দিচ্ছি এটা উদাহরণের সাহায্যে। মনে করো তুমি পড়তে ব্যস্ত, তার মানে তোমার মাথা কি এখন পড়তে ব্যস্ত, তোমার ব্রেন সুষুমা কাণ্ডকে বা আমাদের স্পাইনাল কর্ডকে বলছে আমি এখন পড়তে ব্যস্ত, তাহলে বাকি কাজগুলো তুই সামাল। ঠিক আছে, দেখো যদি কেউ রেগুলার একটা কাজ করে, মানে যে
ওই কাজটা করে অভ্যস্ত, সে ওই কাজটা খুব ভালোভাবে করতে পারে। আর কেউ যদি মনে করো কোনো একদিন ওই কাজটা করছে, তাহলে সে সেদিন ভালোভাবে ওই কাজটা করতে পারবে না। মানে যে করে করে অভ্যস্ত সে সেই কাজটা ভালোভাবে করতে পারবে, আর যে কাজটা করে অভ্যস্ত নয় সে ভালোভাবে কাজটা করতে পারবে না। এরপর তুমি পড়ছো তোমার ব্রেনটা পড়ার দিকে কনসেন্ট্রেটেড আছে, এবং তোমার মাথাটা স্পাইনাল কর্ডকে জানিয়ে দিয়েছে তুই বাকি কাজগুলো সামাল। এবার মনে করো তুমি পড়ছো, তোমার মা এসে তোমাকে বলছে এ বাবু হঠাৎ করে তিরকে গেছ, তখন মাথা বলছে স্পাইনাল কর্ডকে কি করলি রে, তোকে একটা কাজ হল, সেই কাজটা করতে পারছিস নি। মানে কি, স্পাইনাল কর্ড তো কাজটা করে অভ্যস্ত নয়। সে যখনই তোমার মা তোমাকে ডাকতে শুরু করেছে, তখন কি স্পাইনাল কর্ডের দরকার ছিল যে শুধুমাত্র তোমার মাথাকে পাঠিয়ে দেওয়ার যে তোকে কেউ ডাকছে রে, কিন্তু স্পাইনাল কর্ড কি করেছে, সব নার্ভগুলোকে জাগ্রত করে দিয়েছে। আর সব নার্ভগুলো জাগ্রত করে দেওয়া মানে তুমি হঠাৎ করে তিরকে গেছো। তাই স্পাইনাল কর্ড কি করেছে, স্পাইনাল কর্ড যে হঠাৎ রিয়েকশনগুলো হয়, সেই রিয়েকশনের কাজগুলো করে। যেমন কি হাঁচি পেয়ে যায়, হঠাৎ করে হাঁচি পাই, স্পাইনাল কর্ড করছে। কাশি পেয়ে যায়, স্পাইনাল কর্ড করে। হঠাৎ তোমার যে চোখের পাতাগুলো যে ওঠানামা করে, স্পাইনাল কর্ডের কাজ করে। মানে কি, হঠাৎ যে কাজগুলো ঘটে সেই কাজগুলো কে করছে, স্পাইনাল কর্ড করছে। তাহলে এই ভিডিওটার মাধ্যমে আমি স্পাইনাল কর্ড এবং হিউম্যান ব্রেন সম্পর্কে ফুল ডিটেলস তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরা যদি মানুষের শরীরের কোনো অঙ্গ সম্পর্কে পার্টিকুলারলিভাবে জানতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারো। আশা করি তোমাদের ভালো লেগেছে। এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।